ওকে, সো সেপারেবল ইকুয়েশন আলোচনা করতে গেলে প্রথমেই আপনাদেরকে জানতে হবে যে আসলে একটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন কোন ফর্মে থাকলে তাকে আমরা সেপারেবল বলবো, তাই না? এট ফার্স্ট তো আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে সেপারেবল ইকুয়েশন কোনটা বা কি, তাকে দেখে আমরা বুঝবো কিভাবে, তাই না? এখন ইকুয়েশন যদি আমরা চিনতে পারি যে এটা সেপারেবল ইকুয়েশন, দেন আমরা আলোচনা করব যে হাউ টু সলভ দিস সেপারেবল ইকুয়েশন। ওকে, সো এট ফার্স্ট আমরা একটু তার জেনারেল ফর্মটা নিয়ে কথা বলি যে an equation the form f of x into g of y dx plus small f of x into small g of y dy equals to 0 is called a separable equation. একটু কম্পেয়ার করাটাও শিখতে হবে, হ্যাঁ, যে আগের যেগুলো শিখছি তার সাথে কম্পেয়ার পার্থক্যটা কি। যেমন দেখেন, এটা একটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা নিয়ে নিশ্চয়ই কোনো ডাউট থাকার কথা না। এটা যে একটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। না স্যার। আচ্ছা, তাহলে দেখেন, আমার যতটুকু মনে আছে, আমরা যখন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন শিখেছিলাম অথবা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি জেনারেল ফর্ম যখন শিখেছিলাম, সেখানে ছিল কি ডিএক্স এর সাথে একটা এক্স ওয়াই ফাংশন থাকে, আবার ডিওয়াই এর সাথে কি থাকে, একটা এক্স ওয়াই ফাংশন, এই না? জি স্যার। তাহলে কিন্তু এখানে দেখেন সেপারেবল কি বলছে, সেপারেবল বলছে না এরকম এক্স ওয়াই ফাংশন না, যে ডিএক্স এর সাথে থাকবে হচ্ছে একটা এক্স এর ফাংশন ইনটু আর একটা ওয়াই ফাংশন, আবার ডিওয়াই এর সাথে কি থাকবে, একটা এক্স এর ফাংশন ইনটু আর একটা ওয়াই ফাংশন। যদি এই ফর্মে কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে তাহলে তাকে আমরা বলবো সেপারেবল ইকুয়েশন। ডিএক্স এর সাথে এক্স এর ফাংশনও থাকবে ইনটু ওয়াই ফাংশনও থাকবে, আবার ডিওয়াই এর সাথে সেম একটা এক্স এর ফাংশন থাকবে ইনটু একটা ওয়াই ফাংশন থাকবে। কিন্তু আগে ছিল কি যে ডিএক্স এর সাথে এক্স এবং ওয়াই ফাংশন, যে ফাংশন অফ এক্স ওয়াই, বাট এখানে কিন্তু এটা না, ফাংশন অফ এক্স ইনটু ফাংশন অফ ওয়াই। দুটো জিনিস কি এক? যে ফাংশন অফ এক্স ওয়াই আর ফাংশন অফ এক্স ইনটু ফাংশন অফ ওয়াই কি এক কথা? না স্যার। এটা কিন্তু আলাদা আলাদা থাকতে হবে, যে এক্স এর ফাংশন ইনটু ওয়াই এর ফাংশন। হ্যাঁ, আপনি মাল্টিপ্লিকেশনটা আবার এটা এক্স ওয়াই এর ফাংশন হয়, এটা অন্য হিসাব, তাই না? তাহলে কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি এই ফর্মে থাকে তাহলে তাকে আমরা কি বলবো? সেপারেবল ইকুয়েশন। ফর এক্সাম্পল, কিছু এক্সাম্পল আমরা দিতে চাই। ধরে নেন একটা ফাংশন আছে এরকম যে e টু দ্য পাওয়ার x cos y dx প্লাস, স্যার তাহলে এখানে ক্যাপিটাল এফ ওই যে ডিএক্স এর সাথে লিখছেন আর ডিওয়াই এর সাথে স্মল এফ দেওয়া, তাহলে দুইটার মিনিং কি সেম নাকি স্যার? দুইটাকে একটু আলাদা করার জন্য, হ্যাঁ, যে এটাও কিন্তু ফাংশন অফ x, এটা মানে এটা x এর ফাংশন, আবার এটা x এর না স্যার, বলতে যাচ্ছি যে এটা ক্যাপিটাল লেটারে লিখছেন ডিএক্স এর সাথে আর ডিওয়াই এর সাথে স্মল লেটারে লিখেন। কি করেছি স্যার বলি, যে দুইটাই যদি x এর ফাংশন, দুইটাকে আলাদা ডিফাইন করার জন্য। যেমন দেখেন দুইটাই কিন্তু x এর ফাংশন, তো এখানে যদি আমি ক্যাপিটাল f of x লিখি, এখানেও ক্যাপিটাল f of x লিখি, ধরে নেন এখানে g of y, এখানে g of y লিখলে তো আপনি বলবেন কি স্যার পরের লাইনে ভাগ করে দিলে তো dx plus dy equals to 0 হয়ে যাবে। বুঝতে পারছেন? কেউ যদি জি স্যার। তখন এখানে যদি ক্যাপিটাল f of x লেখেন, আপনি ক্যাপিটাল g of y dy equals to 0 লেখেন, কেউ পরের লাইনে dx plus dy equals to 0 লিখতে পারবে না? তখন তো আর সেপারেবল থাকবে না। এটাকে সেপারেট করার জন্য করছি কি, এখানে আমি f লিখছি, আপনি চাইলে এটা g of x ও লিখতে পারেন, বা সরি h of x h of y লিখতে পারেন। f প্রাইম না, f প্রাইম লেখা যাবে না, প্রাইম মিন্স কিন্তু ডেরিভেটিভ। প্রাইমে কিন্তু এখানে ঝামেলা আছে, যেহেতু আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাস করছি, এখানে প্রাইম মিন্স ডেরিভেটিভ। হ্যাঁ, আপনি f1x লিখতে পারেন সাফিক্স আকারে, বা অথবা অন্য কোনো নাম নিয়ে আসেন, অন্য কোনো একটা নামকরণ করেন, কিন্তু প্রাইমে একটু ঝামেলা আছে। হ্যাঁ, এখানে ডেরিভেটিভ টার্ম তখন বোঝাবে। জি স্যার। আচ্ছা, দেখুন তো এটা কি সেপারেবল ইকুয়েশনের ফর্মে পড়ে কিনা, যে সেপারেবল ইকুয়েশনের যে জেনারেল ফর্ম, এই যে জেনারেল ফর্মটার সাথে এটা মিলে কিনা।
যে dx এর সাথে কি থাকবে? Yes, sir. dx এর সাথে কি থাকবে? একটা x এর ফাংশন ইনটু একটা y। Y. কিন্তু dx এর সাথে কি x এর ফাংশন আছে এবং y ফাংশন আছে। আবার dy এর সাথে কি সিমিলারলি একটা x এর ফাংশন থাকবে, একটা y ফাংশন। দেখেন dy এর সাথে কি আছে কিনা সেটা, যে x এর ফাংশন আর একটা y ফাংশন। তাহলে এটা কি একটা সেপারেবল ইকুয়েশন কিনা? জি স্যার। আমি আগে ইকুয়েশন গুলো একটু চিনাই। এটা একটা সেপারেবল ইকুয়েশন নিশ্চিত। ওকে ফাইন। এখন আরেকটা ইকুয়েশন আমি লিখছি এরকম যে x স্কয়ার sin y dx প্লাস x স্কয়ার প্লাস 1 ইনটু dy। এটা কি সেপারেবল ইকুয়েশন কিনা দেখেন তো। না না, স্যার। স্যার। আচ্ছা, যারা না বলছেন কোন যুক্তি কি বলেন তো একটু। So second part স্যার was সেকেন্ডটাতে why y এর ফাংশন নাই। নাই sir. y এর ফাংশন অ্যাবসেন্ট, এই তো। Yes sir. তাহলে that means this is not a separable equation, right? Yes sir. Yes sir. আমি আপনাদের সাথে একমত না, আমি বলছি এটা separable equation. This is also separable. So multiply করলে second part maybe. আমি বলছি প্রথমটা যেমন separable ছিল, দ্বিতীয়টাও separable। তাহলে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে স্যার separable কিভাবে হচ্ছে, তাই না? যেমন দেখেন আমার এই পোরশন নিয়ে কোনো সমস্যা নেই, রাইট? ফার্স্ট পোরশন নিয়ে ঝামেলা নেই, সমস্যাটা কোথায়? সেকেন্ড পোরশনে। সেকেন্ড একটা 1 স্যার ইনটু করুন হ্যাঁ, এখানে x এর ফাংশন ইনটু কি থাকার কথা ছিল? y ফাংশন। y কারণ আমি যদি বলি সেই y ফাংশনটা 1, সেটা কি একটা ফাংশন হবে না? হবে স্যার। আমি যদি বলি g of y equals to 1, স্যার এই প্রবলেমের জন্য এটা কি একটা ফাংশন কিনা আগে সেটা বলেন। জি স্যার। জি স্যার। Sir. যাদের ক্যালকুলাস আমি নিয়েছিলাম, আমি নিশ্চিত কনস্ট্যান্ট ফাংশন বলতে একটা ফাংশন নিয়ে আমরা কথা বলেছিলাম। ক্যালকুলাস আমি যাদের পড়িয়েছি, জি স্যার। যে কয়েকজন আছেন, যে g of y equals to 1 এটা কি একটা ফাংশন না? অবশ্যই এটা জি স্যার। তাহলে অবশ্যই এটা কি সেপারেবল, অবশ্যই এটা সেপারেবল। তবে এক্ষেত্রে y ফাংশনটা কত? 1। 1 1. y ফাংশনটা 1। ইভেন যদি এরকম হয় কোন একটা ফাংশন যে সে sin y dx প্লাস x into cos y dy সরি dy equals to 0। এই নাজদিন একটু দরজাটা খুলো। তাহলে দেখো sin y dx প্লাস x cos y dy equals to 0। দেখো এটা কি সেপারেবল হবে কিনা এই ইকুয়েশনটা? হবে স্যার। হবে স্যার, এটা তো 1। হবে। কেন হবে? কারণ এখানে x এর ফাংশন নেই, দ্যাট মিন্স এখানে x এর ফাংশনটা কত? 1। 1 তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে স্যার তাহলে তো সব ইকুয়েশনে সেপারেবল হয়ে যায়, তাই না? হ্যাঁ স্যার। জি না, জি স্যার। সেপারেবল হবে না। হবে না কিভাবে দেখেন, আমি জাস্ট হবে না যেগুলো এগুলো দিয়ে একটা एग्जांपल দিই। দিস ইজ অলসো সেপারেবল। যেমন দেখেন যদি এরকম হয় একটা ইকুয়েশন, দেখেন তো এটা কি সেপারেবল হবে কিনা? না স্যার, একসাথে মাল্টিপ্লাই xy মাল্টিপল। সেকেন্ডটা সমস্যা নেই, কিন্তু এখানে dx এর সাথে আছে ফাংশন অফ xy। এটা কি একটা xy এর ফাংশন না? জি স্যার। কিন্তু এখানে থাকার কথা ছিল কি একটা x এর ফাংশন ইনটু একটা y ফাংশন। this is not a separable, not separable। অথবা থাকার কথা x এর ফাংশন y ফাংশন, যদি এখানে z এর ফাংশন চলে আসে কোথাও, তাহলে কি হবে না? সে সেপারেবল হবে না। সেপারেবল হবে না। যেমন আরেকটা লাস্ট एग्जांपल দিয়ে দিই একটু কনফিউশন দূর করার জন্য সেটা, হ্যাঁ, আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে আর কি। এখন তো এটা কি সেপারেবল হবে কিনা? না স্যার। কারণ প্রথম পার্টে সমস্যা নেই, সমস্যাটা কোথায়? সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টে কারণ এখানে থাকার কথা ছিল x এর ফাংশন ইনটু y ফাংশন, কিন্তু এখানে আছে কি? প্লাস ফাংশন অফ xy, তাই না? তো থাকার কথা ছিল ফাংশন অফ x ইনটু ফাংশন অফ y, কিন্তু এখানে আছে কি? ফাংশন অফ xy, xy। not separable। Am I clear? ইয়েস স্যার। তাহলে আমরা আরো যদি কিছু প্র্যাকটিস করি আমি আশা করি এগুলো এই কনফিউশন গুলো দূর হবে। তাহলে এখন প্রশ্ন আসে যে স্যার আমরা নয় সেপারেবল কে আইডেন্টিফাই করতে পারলাম, একটা ইকুয়েশন দেখে আমরা বুঝতে পারবো দিস ইজ সেপারেবল অর নট।
তাহলে আইডেন্টিফাই যখন করতে পারবো যে তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করব, যে হাউ টু সলভ এ সেপারেবল ইকুয়েশন। সো একটা সেপারেবল ইকুয়েশনকে সলভ করতে গেলে আপনার মাথায় কিছু টেকনিক, মানে একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে যে আপনি জানেন যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ডিএক্স এর সাথে যদি শুধুমাত্র এক্স এর ফাংশন থাকে ইজিলি ইন্টিগ্রেট করা যায়। যেমন এরকম, আমি জাস্ট কিছু এক্সাম্পল দিই তাহলে বুঝতে হবে, আমি রাফ করছি কিন্তু অনেক। হ্যাঁ, ধরে নেন কোথাও যদি এরকম থাকে ডিএক্স এর সাথে এক্স এর ফাংশন আছে, সে 1/x বা x + 1, তাকে ইজিলি ইন্টিগ্রেট করা যাবে না? খুব সহজ ইন্টিগ্রেশন করা যাবে না? সূত্র ফেলা যাবে না? জি স্যার। ডিএক্স এর সাথে এক্স এর ফাংশনে আছে। আবার যদি কোথাও এরকম হয় যে dy এর সাথে শুধু y এর ফাংশন আছে, খুব ইজিলি ইন্টিগ্রেট করা যাবে না? জি স্যার। জি স্যার। যাবে তো? তাহলে আমরা এই লজিকটাই শুধু কাজে লাগাবো। যেমন দেখেন সেপারেবল ইকুয়েশনের জেনারেল ফর্মটা কি এরকম ছিল নিশ্চয়ই, যে ক্যাপিটাল f of x, ক্যাপিটাল g of y dx dx plus fx. small g of y dy equals to 0, রাইট? এটি তো ছিল আমার সেপারেবল ইকুয়েশনটা, জেনারেল ফর্ম। জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন যদি আমরা কোনোভাবে যে ইন্টিগ্রেশন করতে গেলে আমরা জানি dx এর সাথে কি থাকলে খুব সহজ ইন্টিগ্রেশন করা যায়, x এর ফাংশন। dx এর সাথে কি থাকতে হয়, x এর ফাংশন, আর dy এর সাথে কি থাকতে হয়, শুধুমাত্র y এর ফাংশন। y এর ফাংশন। তাহলে আমরা আমাদের প্রথম কাজ হবে যে কোনো সেপারেবল ইকুয়েশনকে সলভ করতে গেলে আমাদের চেষ্টা থাকবে dx এর সাথে শুধুমাত্র x এর ফাংশনকে রাখা আর dy এর সাথে শুধুমাত্র y এর ফাংশনকে রাখা। dx এর সাথে শুধু কি রাখবো আমরা, x এর ফাংশনকে, আর dy এর সাথে শুধুমাত্র y এর ফাংশন। তাহলে দেখেন এখানে dx এর সাথে যদি শুধু x এর ফাংশন রাখতে চাই তাহলে g of y কি এখানে রাখা যাবে? না স্যার। এটা রাখা যাবে না, সামহাউ এটাকে এখান থেকে সরাতে হবে, এই তো এলিমিনেট করতে হবে, বাদ দিয়ে দিতে হবে তাকে। আবার dy এর সাথে কাকে রাখা যাবে না তাহলে? x small f of x কে রাখা যাবে না, এই তো। তাহলে দেখেন একটু মনে রাখতে হবে জিনিসটা, যে আমি dx এর সাথে কাকে রাখতে চাই না, ক্যাপিটাল g of y কে, আবার dy এর সাথে কাকে রাখতে চাই না, স্মল f of x কে। তাহলে এই দুইটা জিনিসকে সরানোর উপায় হচ্ছে যদি আমরা এটা কাজ করি যে ডিভাইডিং, আমি এখানে অ্যারো সাইনটা না দিয়ে ডিভাইডিং বাই যাদেরকে রাখতে চাই না তাদের গুণফল দ্বারা ভাগ করতে হবে। একটু মনে রাখতে হবে জিনিসটা, এই ইকুয়েশনটাকে আমি ভাগ করব কি দ্বারা, যাদেরকে রাখতে চাচ্ছি না তাদের গুণফল দ্বারা। যেমন দেখেন dx এর সাথে কাকে রাখতে চাই না, g of y কে, dy y এর সাথে রাখতে চাই না f of x কে। তাহলে এই দুইটার গুণফল দ্বারা কি করব, আমি এই ইকুয়েশনটাকে কি করে দিব, ভাগ করে দিব। ভাগ করে দিলেই দেখবেন যে dx এর সাথে কখনোই y থাকবে না, dy এর সাথে কখনোই x থাকবে না। যেমন দেখেন আমরা একটু সেটা হয় কিনা, যদি আমরা প্রথম টার্মটাকে ভাগ করে দিই, এই যে এই টার্মটাকে যদি আমরা g of y into f of x দ্বারা ভাগ করি তাহলে দেখেন তো g of y ক্যান্সেল হবে কিনা ভাগ করলে? জি স্যার। তাহলে থাকবে কি দেখেন তো এটাতে, ক্যাপিটাল f of x ডিভাইডেড বাই স্মল f of x dx প্লাস সেকেন্ড টার্মকে যখন ভাগ করব এই f of x ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি স্মল g of y ডিভাইডেড বাই ক্যাপিটাল g of y y equals to 0। তাহলে দেখেন তো এখন dx এর সাথে শুধুমাত্র x এর ফাংশন আছে কিনা, dx এর সাথে শুধুমাত্র x এর ফাংশন আছে কিনা, আর dy এর সাথে শুধুমাত্র y এর ফাংশন আছে কিনা। তাহলে এখন কি চাইলে ইন্টিগ্রেট করতে পারবো না? কারণ আমরা জানি ইন্টিগ্রেশন করাটা সহজ, যদি dx এর সাথে শুধু x এর টার্ম থাকে আবার dy এর সাথে যদি শুধুমাত্র y টার্ম থাকে খুব ইজিলি ইন্টিগ্রেট করা যায়। ওকে, তাহলে শুধু সেপারেবল ইকুয়েশনকে ইন্টিগ্রেশন মানে সলভ করা সহজ হবে তখনই যদি আপনি শুধু এই লাইনটা মনে রাখতে পারেন যে আমরা কি দ্বারা ভাগ করব, যে যাদেরকে রাখতে চাই না তাদের গুণফল দ্বারা ভাগ করব। ঠিক আছে, যে dx এর সাথে যাকে রাখতে চাচ্ছি না, dy এর সাথে যাকে রাখতে চাচ্ছি না, এই মাল্টিপ্লাই দ্বারা যদি আমরা ভাগ ডিভাইড করে দিই তাহলে আমার সলিউশনটা চলে আসবে, কারণ তখন আমি ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে। ওকে, আমি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই জিনিসটা আরো ক্লিয়ার হবে, আমরা এক দুইটা প্রবলেম সলভ করি, আমি আশা করি এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এক দুইটা প্রবলেম যদি সলভ করি, বুঝছেন এটা বইয়েরই প্রবলেমটা। যেমন আমরা একটা প্রবলেম সলভ করছি, এক্সাম্পল 1,
এক্সাম্পল 1 মনে হচ্ছে যে সলভ দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। আর আপনার ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের সম্বন্ধে ধারণা আছে, রাইট? স্যার ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, ইনিশিয়াল ভ্যালু প্রবলেমে কি থাকে? একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সাথে একটা কন্ডিশন, এই তো মনে আছে? আচ্ছা, জি স্যার solve the initial value problem 2x cos y, sorry, just a minute, I have to erase it. Two x sin y dx plus x square plus 1 into cos y into y equals to 0, y1 equals to pi by 2. একটু চেঞ্জ করতে হবে, আমি মনে হয় ওই যে কোশ্চেনটা আমি নিজে লিখছি তো, this is not 2, this is x, okay, this is x sin y. যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে সাথে একটা কন্ডিশন দেওয়া আছে যে y equals to pi by 2 হবে কখন? যখন x এর ভ্যালু 1, y equals to pi by 2 when x equals to 1. This is a condition, এবং এই কন্ডিশনটার কাজ কিন্তু একেবারে শেষে, আপনারা জানেন আমি গত ক্লাসে দেখিয়েছি, যখন আমার সলিউশন চলে আসবে দেন আমি সেখানে x এর ভ্যালু y ভ্যালুটা যদি পুট করে দিই তাহলে কি পাবো আমরা? c কনস্ট্যান্টের ভ্যালুটা পেয়ে যাব। এটা মূলত কনস্ট্যান্টের ভ্যালুটা বের করার জন্যই সেই কন্ডিশনটা দেওয়া থাকে। তাহলে এট ফার্স্ট আমরা যদি সলিউশন করতে চাই, আমি কোশ্চেনটাকে আবার লিখছি না, হ্যাঁ। এখন বলুন তো এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এটা সেপারেবল ইকুয়েশন মনে হয় কিনা? জি স্যার। জি স্যার একটা x এর ফাংশন আছে, একটা y এর ফাংশন আছে dx, dy এর সাথে কি আছে? একটা x এর ফাংশন আছে, একটা y। তাহলে নিশ্চিতভাবে এটা একটা সেপারেবল ইকুয়েশন। আর আমি বলছি সেপারেবল ইকুয়েশনকে সলভ করতে গেলে প্রথমে কি দ্বারা ডিভাইড করতে হয়? যেটা রাখতে চাই না ওইটা দিয়ে। রাখতে চাই না স্যার। যেগুলো রাখতে চাই না তাদের গুণফল দ্বারা, রাইট? জি স্যার। তাদেরকে রাখতে চাচ্ছি না, সো ডিভাইডিং বাই, আপনারা কিন্তু পরীক্ষাতে কোশ্চেনটা একটু আবার লিখেই করবেন, হ্যাঁ। ডিভাইডিং বাই, আমি যেহেতু কোশ্চেনটাকে লেখাই আছে লিখছিলাম, ডিভাইডিং বাই, যেমন দেখেন dx এর সাথে কাকে রাখতে চাচ্ছি না? sin y আর dy এর সাথে কাকে রাখতে চাই না আমরা? x স্কয়ার প্লাস 1 তাহলে x স্কয়ার প্লাস 1 sin y দ্বারা কি করব আমরা? এটাকে ইকুয়েশনটাকে কি করে দিব? ভাগ করে দিব, রাইট? জি স্যার ইকুয়েশনটাকে যদি ভাগ করি আমরা, দেখেন আপনারা চাইলে আলাদা আলাদা ডিভাইড দিয়ে দেন কাটাকাটি করে লিখতে পারেন, হ্যাঁ। আমি এটা মুখে মুখে হিসাব করা যায়। যেমন দেখেন এই প্রথম টার্মটাকে যদি আমরা এটা দ্বারা ভাগ করি তাহলে sin y ক্যান্সেল হবে না? জি স্যার থাকবে কি? x বাই x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 1 dx প্লাস পরেরটাকে যদি ভাগ করি দেখেন তো x স্কয়ার প্লাস 1 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি? cos y বাই cos y sin y বাই sin y। cos y sin y dy equals to 0। এখন দেখেন তো আমার যে ইকুয়েশনটা, ফাইনাল যে ইকুয়েশনটা পেয়েছি, এই ইকুয়েশনে dx এর সাথে শুধুমাত্র x এর ফাংশন আছে কিনা? জি স্যার dy এর সাথে শুধুমাত্র y এর ফাংশন আছে কিনা? জি স্যার তাহলে কি আমরা চাইলে এটাকে কি করতে পারি? ইজিলি ইন্টিগ্রেট করতে পারবো। তাহলে আমরা যদি এখন ইন্টিগ্রেশন সাইন নিয়ে আসি, সবগুলোর মধ্যে আর কি, দুইটাকে ইন্টিগ্রেট করবো, মানে একটাকে করলেন আর একটাকে না করলে হবে না। আমি একটা জিনিস জানি যে কোনো কিছু হায়ার করলে সবগুলোর জন্য হায়ার করতে হয়। এখন আমি জানি না আপনার এই সূত্রটার সাথে পরিচিত কিনা, কারণ এই সূত্রটা খুব বেশি আসবে এই কোর্সে, হ্যাঁ। ইন্টিগ্রেশন অফ f prime x divided by f of x dx which equals to ln f of x। ln সূত্রটা জানেন কিনা আপনারা? জি কারণ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ইউবি সূত্র আমরা জানি, তাই না? ইন্টিগ্রেশনে কিন্তু ইউবি সূত্র আছে, বাট ইউ বাই ভি এর কোনো সূত্র নেই। মানে যদি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি ভগ্নাংশ আকারে কোনো কিছু থাকে, কোনো ফাংশন ভাগ আকারে থাকে, তাহলে এট ফার্স্ট ইউ হ্যাভ টু চেক যে আমাদেরকে কি চেক করতে হবে যে নিচের যে ফাংশন যেটা আছে, যেমন দেখেন এই সূত্রটা কিভাবে বুঝবো আমরা? নিচে কি আছে? এখানে f of x, f of x কে যদি ডেরিভেটিভ করেন তাহলে কি f প্রাইম x হয় না? জি স্যার
তাহলে নিচের ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে যদি উপরে পাওয়া যায় তাহলে ইন্টিগ্রেশনের আনসার হবে কি লন নিচের ফাংশন। সূত্রটা এইভাবেই আমরা মনে রাখতাম, যদি ভগ্নাংশ আকারে থাকে কোনো একটা ফাংশন ইন্টিগ্রাল, তাহলে নিচের টার্মটাকে ডিফারেন্সিয়েট করলে যদি উপরে পাওয়া যায় তাহলে আনসার হবে ইন্টিগ্রেশন কি লন নিচের ফাংশন। তাহলে দেখেন তো আমার এই যে ইকুয়েশনটাতে দুইটাই কি ভগ্নাংশ আকারে আছে কিনা ইন্টিগ্রেশনটা। জি স্যার। তাহলে আমরা একটু চেক করে দেখতে পারি কিনা যে আমার এই ফর্মুলাটা খাটে কিনা। যেহেতু ভগ্নাংশ আকারে আছে আমাকে এইভাবেই চিন্তা করতে হবে, সরাসরি কোনো সূত্র নেই, এটা ছাড়া অন্য কোনো সূত্র নেই কিন্তু। তাহলে দেখেন আমরা যদি একটা কাজ করি, এখানে নিচের যে ফাংশনটা এখানে কত আছে x স্কয়ার প্লাস 1, রাইট? x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 1 কে ডেরিভেটিভ করলে কি হয়, x এর রেসপেক্টে যদি আমরা ইয়ে করি x স্কয়ার প্লাস 1 কে 2 2 নাকি 2x? 2x 2x স্যার এখানে কি হাফ নিতে হবে উপরে 2 আনার জন্য? হ্যাঁ সেটা বলছি x স্কয়ার প্লাস 1 কে ডিফারেন্সিয়েট করলে হয় 2x। উপরে আছে কিন্তু আমার x, তাই না? আমার দরকার কত 2x দরকার, কিন্তু আছে x। x যেহেতু এটা একটা নাম্বার, আমরা যদি একটা কাজ করি এখানে একটা 2 দিয়ে যদি ওই যে স্যার যেটা বলছিলেন এরকম কোন আপত্তি আছে কি? আমরা কি চাইলে এটা লিখতে পারবো না? জি স্যার। জি স্যার। আগের লাইনে ফিরে যায়, তাই না? তাহলে এখন দেখেন তো নিচের ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে উপরে পাওয়া যায় কিনা। যায় যায় স্যার। তাহলে সামনে যে হাফ আছে সেই হাফটা না হয় যে আছে তা থেকে গেল। তাহলে নিচের ফাংশনকে ডিফারেন্সিয়েট করে যদি উপরে পাওয়া যায় আনসার কি বলছে লন নিচের ফাংশন। তাহলে লন নিচের ফাংশনটা কত, x স্কয়ার প্লাস 1 লন x স্কয়ার প্লাস 1 হওয়া উচিত। প্লাস অনেকেই নিশ্চয়ই এতক্ষণে মনে মনে ভাবছিলেন যে cos y বাই sin y কে তো চাইলে আমরা কি লিখে ফেলতে পারি, নরমালি যে সূত্র জানি Cot. স্যার cot y লিখছে না কেন? cot y লিখছিলাম না এই জন্যই কারণ যেহেতু cot y এর ইন্টিগ্রেশনের সরাসরি সূত্র নেই। তো এখানে দেখেন তো যে এখানে কি ভাগাকারে আছে না? তাহলে দেখেন তো নিচের ফাংশনটা কি sin y, sin y কে ডেরিভেটিভ করলে কি উপরে পাওয়া যায় কিনা দেখেন তো, উপরে আছে কিনা? sin কে ডেরিভেটিভ করলে কি জি স্যার। কি আসে? অবশ্যই cos, জি স্যার। cos উপরে আছে না? ইয়েস স্যার। তাহলে आंसर আসা উচিত কি ln লন সাইন y sin y কারণ নিচের ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে উপরে যদি পাওয়া যায় आंसर হয় ln নিচের ফাংশন। যদি এই টার্মগুলো আমার অত বেশি আলোচনা করার কথা না, কারণ এগুলো ইন্টার লেভেলের ফর্মুলা, তারপর করছি আমি। তাহলে দেখেন আমরা জানি ইন্টিগ্রেশনে একটা কনস্ট্যান্ট আসে না? জি স্যার। ইন্টিগ্রেশনে তো একটা কনস্ট্যান্ট আসবে নিশ্চয়ই। তাহলে দেখেন তো লেফট হ্যান্ড সাইডের দুইটা টার্মে কি ইন টার্মস অফ লন আকারে আসছে কিনা? জি স্যার। এটাতেও লন আসছে, এটাতেও লন আসছে। এন্ড আপনারা নিশ্চয়ই এটা জানেন যে সি যদি কোন একটা কনস্ট্যান্ট হয় লন সি সে নিজে একটা কনস্ট্যান্ট। সি যদি কোন একটা কনস্ট্যান্ট হয় লন সিও একটা কনস্ট্যান্ট। কারণ আপনি চেক করে দেখতে পারেন 5 যদি কনস্ট্যান্ট হয় লন 5 ক্যালকুলেটর চাপেন একটা কনস্ট্যান্ট একটা ভ্যালুই আসবে, তাই না? অন্য কিছু আসবে না কিন্তু, ঠিক আছে? সি যদি কনস্ট্যান্ট হয় লন সিও একটা কনস্ট্যান্ট। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন স্যার লন সি কেন নিব, তাই না? লন সি নিব এই জন্য যেহেতু আমার লেফট হ্যান্ড সাইডে দুইটা টার্মে আসছে ইন টার্মস অফ লন, আমরা চিন্তা করছি আমার যে কনস্ট্যান্ট যেটা আসবে সেটাও আসবে হচ্ছে ইন টার্মস অফ লন, সেটাকে বলছি লন সি, কারণ আমরা জানি ইমপ্লিকেশন একটা কনস্ট্যান্ট আসে সেজন্য। এখন বলেন এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা, এ পর্যন্ত যে আলোচনা হয়েছে কোনো কোশ্চেন আছে কি কারোর মধ্যে? জি না স্যার। না স্যার। ইভেন আমরা কিন্তু এটা জানি যে লন লগের ক্ষেত্রে, কারণ লগ আর লনের মধ্যে কিন্তু খুব বেশি পার্থক্য নেই, জাস্ট একটা হচ্ছে ই বেসড লগ আর একটা হচ্ছে 10 বেস। লগ মিন্স সিম্পলি তার বেস হচ্ছে 10 আর লন মানে হচ্ছে তার বেস হচ্ছে ই। সো দুটোই কিন্তু লগারিদমে। লগের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি কিনা দেখেন তো, যে সামনে যদি কোনো টার্ম থাকে বা নাম্বার সেটা ঘাত হিসেবে চলে যায় এজ এ পাওয়ার। এই হাফটাকে কি চাইলে আমরা এখানে পাওয়ার হিসেবে নিয়ে আসতে পারবো কিনা, মানে এটা কি এরকম লেখা যাবে কিনা দেখেন। আমি একটা লাইন ভেঙে লিখছি, এরকম লেখা যাবে কি? আমার কথা যাবে শুনে- স্যার, যাবে। তো স্যার। যাবে স্যার।
এবং নিশ্চয়ই এটাও জানেন কোনো কিছুর পাওয়ার হাফ মানে কি স্কয়ার রুট না? জি স্যার। জি স্যার মানে কি রুট ওভার কিনা বলেন? জি স্যার। রুট ওভার সবাই বুঝে, স্কয়ার রুট বললে কেমন জানি মন খারাপ করে ফেলে। জি না স্যার। শব্দটা কিন্তু রুট ওভার আমরা বলি, এটা আমরা বলি অভ্যস্ত। রং স্যার। দিস ইজ রং, মানে দিস ইজ স্কয়ার রুট। হ্যাঁ, তাহলে দেখেন আপনারা নিশ্চয়ই এই সূত্র জানেন যে লগ এ প্লাস লগ বি সমান যে লগ এ বি, জানেন জি সেটা? স্যার। জি স্যার জি স্যার। জি স্যার। এটাকে যদি বি বলি, লন এ প্লাস লন বি আছে কিনা, তাহলে এটাকে লন এ বি লেখা যাবে কিনা দেখো তো এরকম। যাবে আমি কিন্তু এখানে অনেক লাইন ভেঙে করছি। হ্যাঁ, এগুলো বইতে হয়তো দেখেন জাম দেওয়া, অনেক জাম দেওয়া। হ্যাঁ, বইতে করা যদি থাকে আর কি। তাহলে কি এখন দেখুন উভয় দিকে কি লন আছে কিনা? জি স্যার আমরা কি চাইলে জি, লনকে স্যার। অ্যাভয়েড করতে পারবো? জি স্যার। জি স্যার লনকে কিন্তু এরকম না যে লন লন আছে বিধায় ক্যান্সেল, তা না কিন্তু। উভয় দিকে যদি আমরা এক্সপোনেনশিয়াল আনি, এক্সপোনেনশিয়াল, তাহলে কি এটা ই টু দা পাওয়ার লিখবো না? এখানে এখন ই টু দা পাওয়ার লিখবো না? জি স্যার। ই টু দা পাওয়ার লন মানে হচ্ছে 1, ই টু দা পাওয়ার লন মানে হচ্ছে 1, তাহলে এই কারণে ভ্যানিশ হয়ে যায় লন। ঠিক আছে, তাহলে থাকলো কি আমার রুট ওভার স্কয়ার রুট অফ x স্কয়ার প্লাস 1 ইনটু sin y ইকুয়ালস টু c। কেউ যদি মনে করেন যে স্যার এখানে লন আর এখানে লন উভয় দিকে লন আছে বিধায় ক্যান্সেল, তাহলে তো আপনি এখানেই ক্যান্সেল করে দিতে পারতেন, লন কমন নিয়ে ক্যান্সেল করে দেওয়া যেত না? মানে আপনার লজিকে যে লন তো প্রতিটাতে আছে, লন তুলে বাদ দিয়ে দিই, তা জি না। স্যার সাইডে লন আছে, সো এই জন্য আমরা এক্সপোনেনশিয়াল হায়ার করব, ই টু দ্য পাওয়ার লন মানে হচ্ছে 1, সেজন্য ভ্যানিশ হচ্ছে। হ্যাঁ, হয়তো রেজাল্ট সেম দিচ্ছে কিন্তু লজিক কিন্তু আপনাকে জানতে হবে। এবং আমরা এটাও জানি কোন কোশ্চেনে বা আনসারে স্কয়ার রুট দেখলে দেখতে একটু খারাপ লাগে, লাগে না? স্কয়ার রুট দেখতে কেমন যেন একটু ভয় লাগে। জি স্যার। কাজ করি উভয় দিকে স্কয়ার করে দিই, তাহলে স্কয়ার রুট ক্যান্সেল হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। জি স্যার। সাইন স্কয়ার হয়ে যাবে স্যার। প্লাস 1 আর এটা হবে কি সাইন স্কয়ার ওয়াই। ইকুয়ালস টু সি স্কয়ার, রাইট? জি স্যার এখন দেখেন সি যদি কনস্ট্যান্ট হয় তাহলে সি স্কয়ার কি একটা কনস্ট্যান্ট হবে না? তো সেই রেজাল্টও কি একটা কনস্ট্যান্ট হবে কিনা? কোন কনস্ট্যান্টকে স্কয়ার করলে কি আবার কনস্ট্যান্ট হয় কিনা? জি স্যার। অন্য কিছু ভেরিয়েবল হয়ে যায়, অবশ্যই কনস্ট্যান্ট হবে। 5 যদি একটা নাম্বার হয়, 5 কে স্কয়ার করলে কি 25, সে কি এটা একটা নাম্বার না? জি স্যার আমরা c1, আপনি চাইলে সাইড নোট দিতে পারেন যে হয় c1 ইকুয়ালস টু c স্কয়ার। যদি ইনিশিয়াল কন্ডিশনটা দেওয়া না থাকতো তাহলে আনসার এখানেই শেষ হয়ে যেত। এই যে একটা শর্ত দেওয়া আছে না যে y ইকুয়ালস টু π/2 হবে কখন? যখন x এর ভ্যালু 1। 1। এই কন্ডিশন দেওয়া না থাকলে এখানেই আপনার এটাই হয়ে যেত আপনার আনসার। কিন্তু যেহেতু কন্ডিশনটা দেওয়া আছে তাহলে আমরা কন্ডিশনটা বসাতে হবে এখানে যে when x equals to 1 then y equals to π/2। তাহলে এখানে x এর জায়গাতে কি বসাবো আমরা? 1, আর y এর জায়গাতে বসাবো হচ্ছে π/2। π/2। হ্যাঁ, তাহলে আপনি x এর জায়গাতে যদি 1 বসাই, 1 স্কয়ার মানে কি 1 প্লাস 1, 1 প্লাস 1 মানে কি 2 কিনা? 2। আচ্ছা, sin স্কয়ার y, y এর জায়গাতে কি বসবে? π/2। sin π/2 এর ভ্যালু কি 1 না? sin 90 ডিগ্রি ভ্যালু। জি স্যার। কনফিউশন, এইগুলো নিয়ে কনফিউশনে পড়লে হবে না। sin π/2 means 1, sin 90 ডিগ্রি 1, আর 1 কে স্কয়ার করলে 1 ই হয়। দ্যাট মিন্স 1 into 2 মানে কি 2 কিনা? জি স্যার। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা কি পাচ্ছি? 2 পাচ্ছি, ইকুয়ালস টু c1। C1। আমরা এখান থেকে বলতে পারি কিনা যে hence the solution হচ্ছে কি যে x স্কয়ার প্লাস 1 into সাইন স্কয়ার ওয়াই। স্যার শেষের জায়গাটা একটু বলবেন, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। কোন জায়গাটা? এই যে x equal to 1 y। আচ্ছা, এটা একটা কন্ডিশন দেওয়া ছিল কিনা ম্যাডাম কোশ্চেনে যে জি স্যার। when x equals to 1 then y equals to π/2 কন্ডিশন দেওয়া ছিল না? জি স্যার। কন্ডিশনটা এরকম ছিল আর কি যে y 1 equals to π/2। এটা তো এটাই মিন করে যে y equals to π/2 হবে কখন? যখন x এর ভ্যালু 1। 1 হবে। তাহলে x এর ভ্যালু 1, y এর ভ্যালু π/2। তাহলে এখানে ও স্যার বুঝছি। বসাই 1 স্কয়ার মানে কি 1, 1 প্লাস 1 মানে কি 2 কিনা? জি স্যার। আমি একটু আমার সুবিধার্থে লিখে রাখি, হ্যাঁ, যেন পরে কেউ আমাকে কোশ্চেন আর না করতে পারে।
আশা করি এখন আর কোনো কনফিউশন থাকার কথা না। এক্স এর জায়গাতে এক্স এর ভ্যালু বসালাম, ওয়াই এর জায়গাতে ওয়াই এর ভ্যালু বসালাম। 1 স্কয়ার মানে 1, 1 + 1 মানে কি 2। sin স্কয়ার পাই বাই 2, sin পাই বাই 2 মানে কি sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি ভ্যালু 1, তাহলে 1 * 2 মানে 2 equals to c1, তাহলে c1 এর ভ্যালুটা এখানে বসিয়ে দেন। so this should be the answer. am I clear? জি স্যার। স্যার জি স্যার। স্যার একটা লাইন বুঝি নাই লাইনটা বলেন। স্যার। লন যখন আমরা কমন নিয়ে যখন বাদ দিছি এই লাইনটা, নন কোথাও কমন নেই আমরা। না মানে লন x √x² + 1 নন ইনটু sin y, হ্যাঁ হ্যাঁ লাইনটা বুঝি নাই। আচ্ছা আমি বুঝতে পারছি, মানে এই লাইন থেকে এই লাইন বুঝেন নাই তো? জি স্যার, এখানে মাঝখানে প্লাস হবে না? এই তো, এই যে আপনি খেয়াল করেন না এটা, দেখুন তো আপনি এই সূত্রটা জানেন কিনা, log ab সমান log a প্লাস log b, এটা জানেন সূত্রটা? স্যার এটা 9 10 এর সূত্র। হ্যাঁ, স্যার গুণ থাকলে যোগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়, অথবা উল্টা ভাবে বলেন এখানে যোগ থাকলে এখানে গুণ হবে, এখানে বিয়োগ থাকলে এখানে ভাগ হবে। তাহলে দেখেন আপনি যদি এটাকে মনে মনে a চিন্তা করেন, এটাকে যদি b চিন্তা করেন, তাহলে কি আছে ln a প্লাস ln b, রাইট? তাহলে ln a প্লাস ln b থাকলে কি হয়, ln ab হয় না? জি তাহলে ln a বলতে এটা, b বলতে এটা, তাহলে তো গুণ হবে নাকি যোগ হবে? এখানে বলেন গুণ হবে না এটা অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা? এখন বুঝতে পারছেন স্যার? স্যার দেখেন আবার যে স্যারটা বলছে আবার কিভাবে বলি, ক্লিয়ার তো এখন? জি আচ্ছা, তো দেন তো বই থেকে আমরা করছি কি যে আমি জাস্ট যেটা আমি স্কিপ করেছি লিখে দিই, মূলত এখানে কাজটা এরকম ছিল। তাহলে e টু দ্য পাওয়ার ln মানে হচ্ছে 1 e টু দ্য পাওয়ার ln 1, তাহলে থাকবে কি মূলত √√(² + 1 sin y = c। মানে ওই দিক থেকে ln এমনি বাদ দিয়ে দেয় নাই কিন্তু, বলে ln ln ক্যান্সেল তা না, কিন্তু ওই দিকে আমরা এক্সপোনেনশিয়াল এনেছিলাম। আর নিয়ম আছে, ln কে বাদ দেওয়ার উপায় হচ্ছে এক্সপোনেনশিয়াল, log কে বাদ দেওয়ার উপায় হচ্ছে এন্টি লগ, তারপর sin কে বাদ দেওয়ার উপায় হচ্ছে sin ইনভার্স, tan কে বাদ দেওয়ার উপায় হচ্ছে tan ইনভার্স। ঠিক আছে, ওই দিক থেকে এমনি বাদ দিই না, tan ইনভার্স দ্বারা গুণ করি বা sin ইনভার্স দ্বারা গুণ করি। ঠিক আছে, হয়তো রেজাল্ট সেম আসে, আপনি এভাবে বাদ দিলে যে রেজাল্ট আসবে, আপনি গুণ করলে সেম রেজাল্ট আসবে, কিন্তু লজিকটা ভুল। ঠিক আছে, তো আমরা একটু এক্সারসাইজ থেকে এক দুটো প্রবলেম একটু দেখি, সেম ইয়ারই আর কি। আপনাদের বইটার আমি যে পিডিএফটা দিয়েছি, সেই পিডিএফ এর 47 পেজে কিছু এক্সারসাইজ আছে, তবে এখানকার 47 পেজে সবগুলো এক্সারসাইজ কিন্তু আবার সেপারেবল না, কিছু আছে হোমোজিনিয়াস ইকুয়েশন, যেগুলো হোমোজিনিয়াস নিয়ে আমরা পরে অবশ্যই কথা বলবো। তবে আমি নিশ্চিত এখানে 1 থেকে 7 পর্যন্ত এই প্রবলেমগুলা, আমি আশা করি আপনাদের স্ক্রিনে আসছে কোশ্চেনগুলো। জি স্যার। জি স্যার। জি স্যার তাহলে 1 থেকে 7 পর্যন্ত যে প্রবলেমগুলো আছে, 1 থেকে 7, এই 7টা প্রবলেম সেপারেবলের, এটা আমি নিশ্চিত। এই 7টা প্রবলেম হচ্ছে সেপারেবল ইকুয়েশন। ঠিক আছে, এখন এই 7টা প্রবলেমের মধ্যে এখন আপনারা আমাকে বলতে পারেন যে স্যার আপনি এই অঙ্কটা করে দেন, যে কোনো একটা অঙ্ক, মানে যে কোনো একটা অঙ্ক আমি করতে পারি চাইলে, যে আপনাদের জন্য, মানে এটা তো ছিল, আর আমি একটু আগে যেটা আলোচনা করেছিলাম সেটা বইয়ের এক্সাম্পল ছিল, সেটা মানে এক্সারসাইজ থেকেই ক্লিয়ার হয়। 3 নাম্বারটা স্যার। 6 নাম্বারটা 3 নাম্বার 7 নাম্বারটা 3 6 7, তাহলে আর বাকি রইল কয়টা, 4টা। হ্যাঁ 3 6 7। সব স্যার আচ্ছা ঠিক আছে, আমি স্যার যে কোনো একটা করলে হবে স্যার। আমার ডিমান্ড আপনি না, আমার ইচ্ছা ছিল 3 করার, তো যেহেতু 6 7 আসছে, হ্যাঁ, তো এই 6 7 হচ্ছে মানে একেবারে ছোট অঙ্ক, না একেবারে ছোট। জি স্যার। জি স্যার। আমি একেবারে ছোট অঙ্কগুলো আগে করে দিয়ে পরে 3 করে দিব। ছোট অঙ্ক বলতে এতই ছোট মানে মুখে মুখে করে ফেলা যাবে। যেমন দেখেন প্রথমে 6টাকে যদি বলি, খুব দ্রুত, মানে 2 মিনিটও লাগবে, 2-3 মিনিটও লাগবে না হয়তোবা, কোশ্চেন লিখতে যা সময়টা লাগে আর কি। 6 cos u du plus e to the power v sin u plus 1
ইন্টু ডিভি ইকুয়ালস টু 0। সো ইউবি দেখে ভয় পাওয়ার কোনো উপায় নেই, ভেরিয়েবল, তাই না? সো তাহলে দেখেন অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা এখানে ইউ আর ভি ভেরিয়েবল, তাই না? তাহলে ডি ইউর সাথে কে থাকা উচিত শুধুমাত্র ইউ এর ফাংশন। প্রথমে আসি প্রথমে আসি এটা সেপারেবল কিনা। যেমন দেখেন তো ডি এর সাথে ইউ এর ফাংশন আছে, ভি এর ফাংশনও আছে কিনা? জি স্যার। আচ্ছা, আবার ডিভি এর সাথে কি আছে? ইউ এর ফাংশনও আছে, ভি এর ফাংশনও V আছে, এর ফাংশন এটা সেপারেবল নিশ্চিত। তাহলে সেপারেবল কে সলভ করতে গেলে আমার টেকনিক কি থাকবে, যে এখানে ডি এর সাথে কি থাকবে? শুধুমাত্র ইউ এর ফাংশন। ইউ এর ফাংশন। ডিভি এর সাথে কি থাকবে? শুধুমাত্র ভি এর ফাংশন। এখানে থাকতে পারবে নাকি? ডি এর সাথে কে থাকতে পারবে না বলেন তো? এই যে ই টু দি পাওয়ার ভি প্লাস 1 1 ওকে ফাইন। আর ডিভি এর সাথে থাকতে পারবে নাকি? সাইন sin ইউ। u plus সাইন ইউ sin u প্লাস plus 1 তাহলে এই দুইটার গুণফল তারা কি করতে হবে? তাকে ভাগ করে দিতে হবে, এই তো। আচ্ছা, যদি ভাগ করে দিই, প্রথমটাকে ভাগ করলে দেখেন তো ই টু দি পাওয়ার ভি প্লাস 1 ই টু দি পাওয়ার ভি প্লাস 1 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি cos u ডিভাইডেড বাই, cos u বাই সাইন ইউ sin u প্লাস plus 1 u plus 1 আর দ্বিতীয়টাকে যদি ভাগ করি দেখেন sin u প্লাস 1 sin u প্লাস 1 ক্যান্সেল, থাকবে কি ই টু দি পাওয়ার ভি e to the power v by টু দি পাওয়ার ভি e to the প্লাস। power v plus 1 আমি একটা লাইন একটু জাম্প দিচ্ছি, ইন্টিগ্রেশন সাইনটা এখানে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, কারণ যেহেতু আর অন্য কিছু তো নাই এখানে। তাহলে দেখেন তো নিচের ফাংশনকে ডেরিভেটিভ গুলো উপরে পাওয়া যায় কিনা? sin u প্লাস 1 কে ডিফারেন্সিয়েট করলে কি উপরেরটা হয় কিনা? ইয়েস স্যার। cos ln sin u sin u plus 1 প্লাস 1, ওকে ফাইন। দেখেন তো নিচে ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে উপরে পাওয়া যায় কিনা? জি স্যার। দুইটাই যদি আসছে ইন টার্মস অফ লন, তাহলে কনস্ট্যান্টও আসা উচিত কি ইন টার্মস অফ ln লন এ প্লাস লন বি। যদি থাকে লন এ বি লেখা যায় কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে উভয় দিক থেকে যদি লন ক্যান্সেল মানে এক্সপোনেনশিয়াল বাদ দিয়ে দিই, তাহলে কি থাকবে? sin u প্লাস sin 1 u plus 1 ইনটু, to the power v plus 1 equals c this should be the answer. বুঝতে পেরেছি? জি স্যার। জি জি স্যার। স্যার। যদি বুঝে কোশ্চেন থাকলে বলতে পারেন, তাহলে আমি এটা এডিট করে দিচ্ছি লেখাটা যেটা লিখেছি। এবার আসেন 7 কি বলছে? 7 এর কোশ্চেনটা কি আবার লিখবো নাকি আমি এখান থেকে ইয়ে করে দিই যেগুলো রাখতে চাই না? যেমন দেখেন তো dx এর সাথে কাকে রাখতে চাই না? y স্কয়ার প্লাস 1 কে নিশ্চয়ই। y square plus 1 আর dy এর সাথে কাকে রাখতে পারবো না আমরা? x স্কয়ার x প্লাস square 3x। plus 3x plus 2 এই দুইটার মাল্টিপ্লিকেশন দ্বারা ভাগ করব, তাহলে ডিভাইডিং বাই y স্কয়ার প্লাস 1 ইনটু x স্কয়ার প্লাস 3x প্লাস 2। তাহলে এটা দ্বারা যদি ভাগ করে দিই দেখেন তো প্রথমটাতে তখন কি y স্কয়ার প্লাস 1 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি x প্লাস 4 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 3x প্লাস plus 2 ইনটু dx প্লাস পরেরটাতে থাকবে কি y বাই y স্কয়ার x square plus 1 dy প্লাস 1 dy ইকুয়ালস টু 0। ইন্টিগ্রেশন সাইন নিয়ে আসতে পারবো চাইলে? জি স্যার। জি স্যার। ফাংশন dy এর সাথে শুধুমাত্র y ফাংশন। যেমন দেখেন এখানে একটু চেঞ্জ আছে, চেঞ্জটা কেমন? নিচে কি আছে x স্কয়ার প্লাস 3x প্লাস 2, তাকে যদি আমরা ডেরিভেটিভ করি কি আসে? 2x প্লাস 3 আসবে না? জি স্যার। জি স্যার। যদি আমরা ডিফারেন্সিয়েট করি কি আসে? 2x জি, স্যার। প্লাস 3, কিন্তু উপরে 3 x প্লাস 1 4। 4 তাহলে এটা কি 2x প্লাস 3, এটাকে চাইলে দেখেন তো এরকম রিরাইট করতে পারবো কিনা আমরা চাইলে? দেখেন কোনো আপত্তি থাকলে আমাকে বলতে পারেন চাইলে, যে এটাকে যদি আমরা এরকম করি 2x প্লাস 6 প্লাস 1, দেখেন তো কোনো আপত্তি আছে কিনা কারো উপরের অংশটা নিয়ে? নিচে তো কোনো চেঞ্জ করি নাই। না স্যার। দেখো একটা কাজ করি, এখানে একটা হাফ ইনটু 2y লিখে রাখলাম। দেখেন তো কোনো আপত্তি আছে কিনা এই লাইন থেকে এই লাইনে? নিচেটা তো যা রাখলাম, উপরে ছিল কি x প্লাস 4, আমি কি লিখেছি দেখেন তো? সরি আমি অনেক একটু ইয়ে লিখেছি, 2x প্লাস 6 না হলে তো 2x প্লাস 3 হওয়ার কথা ছিল না?
জি স্যার। একটু চেঞ্জ করতে হবে, সরি আই এম সরি 2x plus 3, ওকে ফাইন। তাহলে এখানে আছে কত 3/2, আমার ছিল কত 4, তাহলে ছিল 4, 3/2 হচ্ছে প্লাস এর, তাহলে -3/2 যদি দিয়ে দিই তাহলে যত 8, this is 5/2, this is 5/2। কেন 5/2 দেখেন তো, একটু গুণ করেন আবার। হাফ ইনটু 2x মানে কি x কিনা, জি স্যার। প্লাস 3 ইনটু হাফ মানে কি 3/2, প্লাস এখানে আছে 5/2, তাই না? হুম। দেখেন x এর x, এই যে x এর x 5/2 প্লাস 3/2 যোগ করলে কি 4 হয় কিনা? যোগ। এই জি স্যার। এই দুটো জি স্যার হয় স্যার। তাহলে x প্লাস 4 কে তো চাইলে আমরা এটা লিখতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে স্যার কেন লিখেছি? লেখার কারণ হচ্ছে এই নিচের অংশকে ডিফারেন্সিয়েট করলে যেহেতু 2x plus 3 হয়, তাহলে আমাকে একটা পোরশন এভাবে যেতে হবে যে 2x plus 3 আকারে লেখা যায় কিনা। 2x plus 3 আকারে লিখেও দেখলাম যে আমার এখানে শর্টেজ আছে, তাও কি আরো 5/2 শর্ট আছে, যার কারণে সেটা আমরা অ্যাড করব। তাহলে দেখেন এটাকে যদি আমরা একটা কাজ করি, এই অংশটাকে একটু যদি আমরা চাইলে এটাকে কি এরকম লিখতে পারবি কিনা দেখেন, আমি একদম ভেঙে করছি, এটাকে অনেক জাম দেওয়া যায় এগুলাকে। প্রথমটা কি এরকম লিখতে পারবে কেউ চাইলে? জি স্যার। হাফ ইন্টিগ্রেশন অফ 2y y square plus 1 dx এরকম লেখা যাবে না? সরি dy equals to 0। এটা কি অংশ, প্রথমটা ডিভাইড বাই নিচেরটা, দ্বিতীয়টা ডিভাইড বাই নিচেরটা লেখা যায় না? তাহলে এখন বলো তো, এই যে প্রথম অংশকে ইন্টিগ্রেশন করলে নিচেরটাকে ডেরিভেটিভ করলে উপরে পাওয়া যায়, এই যে এটা হাফ তো সামনে থাকবে, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরে পাওয়া যায়, তাহলে আনসার হবে কি যে হাফ থাকলো এখানে, লন নিচে ফাংশন। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? আমি জানি না আপনারা করতে পারবেন কিনা, যে জিনিসটাকে ইন্টিগ্রেশন করতে পারবেন, যে ইন্টিগ্রেশন অফ 5/2 x square plus 3x plus 2, কেউ পারবেন কিনা, মানে একটু সাহস করা যায় কিনা যে স্যার আমরা হয়তো পারবো? স্যার সাহস করতে পারছি না, এই তো আমি জানি, আমি রাফে দেখাই, তাইলে আপনারা বুঝতে পারবেন কিভাবে পারবেন আর কি, কিভাবে পারা উচিত। আমি জাস্ট দ্বিতীয় অংশটাকে দেখাচ্ছি, কারণ এই দুইটা তো আমার হয়েই গেছে, এই যে এইটা এবং এটা সরাসরি সূত্রে পড়ে না, জি স্যার। প্রথমটার এবং শেষেরটা, এই দুটো তো আমাদের সরাসরি সূত্রে পড়ে, সেই দুটো নিয়ে আমাদের হেডেক না, আমাদের চিন্তা হচ্ছে লাস্টের যে ওই যে মাঝখানের যে টার্মটা। আমরা কিন্তু এটাকে কেউ চাইলে এভাবে লিখতে পারবে কিনা, নিচের যে এই সেকেন্ড টার্মটা, এটাকে কেউ চাইলে এভাবে ভাঙতে পারবে কিনা দেখেন, ইন্টিগ্রেশন অফ তারপর পরে আমরা এটাকে চেঞ্জ করবো, প্লাস স্কয়ার করলে কত হয়, 3/2 স্কয়ার লিখে দিই, সমস্যা নাই। 3/2 কে স্কয়ার করলে কত হয়, 9/4, 9/4 না? জি স্যার। জি স্যার। আচ্ছা 9/4 বাড়তিয়ে নিচ্ছি, তাহলে -9/4 -9/4 প্লাস লেখা যাবে। যাবে স্যার। আচ্ছা আর dx তো আছে, হ্যাঁ dx টাকে তাহলে দেখেন 5/2 থাকুক, এতটুকু অংশকে, যে এই অংশটাকে দেখেন তো x প্লাস 3/2 হোল স্কয়ার লেখা যায় কিনা? জি স্যার। জি স্যার। আর 2 প্লাস 2 মাইনাস 9/4 মানে কত দেখেন তো, -1/4 কিনা? এই যে 4 লসাগু নেন, 4 দুগুণে 8 -9, তাহলে -9 তাহলে -1/4 হয় কিনা? জি স্যার। তাহলে -1/4 যে কথা, -1/2 হোল স্কয়ার এক কথা কিনা বলেন তো? জি স্যার। জি স্যার। এখন আপনারা দেখেন ইন্টিগ্রেশনের এই সূত্র জানেন কিনা, ইন্টিগ্রেশন অফ 1/x স্কয়ার মাইনাস a স্কয়ার dx এর সূত্র জানেন কিনা, যে 1/2a ln এর সূত্র ছিল কিনা? জানতাম, ভুলে গেছি। সেই সূত্রটা দিলে এটা হয়ে যাবে। স্যার এ তো টাফ স্যার। কি টাফ? স্যার এইগুলা স্যার ভেঙে ভেঙে করতে হয় স্যার। এখন আপনি আমাকে বলেন যে এখানে নতুন কিছু আসছে কিনা সেটা বলেন।
স্যার নতুন কিছু নাই স্যার, কিন্তু একটু সময় স্যার দিতে হবে স্যার। এই জন্যই তো ম্যাডাম এই কোর্সের প্রি রিকুইজিট কোর্স হচ্ছে ডিফারেনশিয়াল এন্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস। এই কোর্সটার প্রি রিকুইজিট কোর্সটাই হচ্ছে কি ডিফারেনশিয়াল এন্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস। মেবি এখানে মনে হয় যদি আমার স্মৃতিশক্তি আমার সাথে প্রতারণা না করে থাকে, সো দিস শুড বি x minus a divided by x plus a। তো এর ভ্যালু কত এখানে যদি দেখেন, x বলতে তো এটা, a কত এখানে হাফ না, জি স্যার। ই হচ্ছে হাফ, তাহলে 1/2 into হাফ, এগুলো করা যাবে না? দিস ইজ পসিবল। এটা এই দুটো তো সরাসরি সূত্র চলে গেল এখানে, হাফ ইন্টু লন দিস, এটা হচ্ছে হাফ ইন্টু লন x স্কয়ার প্লাস 1 স্কয়ার, জাস্ট এটা একটু তখন এই সূত্র দিয়ে আসবে। আর এখানেও কিন্তু লন আছে, সবগুলোই লন, তাহলে কনস্ট্যান্টটা আসবে কি ইন টার্মস অফ লন। লন। বুঝতে পেরেছি কি? একটু চেষ্টা। জি স্যার। এখন চলে যাচ্ছে আমি যেটা করতে চেয়েছিলাম। তো আমি যেটা করতে চেয়েছিলাম এখানে, তাহলে দেখেন এখানে ভেরিয়েবল দুইটা কি, একটা হচ্ছে আর, একটা এস। কোশ্চেন 3 তে জি স্যার। আর একটা এস। তাহলে অ্যাকর্ডিং টু দ্য জেনারেল ফর্ম অফ দ্য স্ট্যান্ডার্ড সেপারেবল ইকুয়েশন, সো ডি এর সাথে কি থাকা উচিত, একটা আর এর ফাংশন, একটা এস এর ফাংশন। জি স্যার। আর ডিএস এর সাথে কি থাকা উচিত, একটা আর এর ফাংশন, একটা এস এর ফাংশন আর এর ফাংশন আছে, কিন্তু এখানে এস এর ফাংশন নাই। না থাকলেও সেটা কি চিন্তা করতে হবে আপনাকে মনে মনে, 1। 1। তাহলে দিস ইজ দ্য সেপারেবল ইকুয়েশন। এবং সেপারেবল যদি হয় আমরা জানি এট ফার্স্ট কি কি দ্বারা ডিভাইড করতে হয়, যাদেরকে রাখতে চাই না তাদের মাল্টিপ্লিকেশন দ্বারা, তাই না? তাহলে আমরা জি স্যার। ডিভাইড করব ডিভাইডিং বাই আর এর সাথে কাকে রাখতে চাই না বলেন, ডি এর সাথে কাকে রাখতে চাচ্ছি না, এস স্কয়ার প্লাস 1। আর ডিএস এর সাথে কাকে রাখতে চাই না, আর টু দি পাওয়ার 4 প্লাস 1। আর টু দ্য পাওয়ার 4 প্লাস 1, কারণ এটা আর এর ফাংশন। তাহলে এটা দ্বারা যদি আমরা ভাগ করি, দেখেন তো এই প্রথম অংশটাকে যদি ভাগ করে দিই, এই এস স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 ক্যান্সেল হয়ে যাবে কিনা, থাকবে কি 2r ডিভাইডেড বাই আর টু দ্য পাওয়ার 4 প্লাস 1 ইনটু dr। আর পরেরটাতে যদি এটাকে যদি ভাগ করেন আপনি, তাহলে আর টু দ্য পাওয়ার 4 প্লাস 1 আর টু দ্য পাওয়ার 4 প্লাস 1 ক্যান্সেল, থাকবে কি 1 বাই s স্কয়ার প্লাস 1 ds ইকুয়ালস টু 0। বুঝতে পেরেছেন কি লাইন কিভাবে আসছে? জি স্যার। জি স্যার। তাহলে দেখেন তো dr এর সাথে শুধু r এর ফাংশন আছে, ds এর সাথে শুধুমাত্র s এর ফাংশন আছে, ইজিলি ইন্টিগ্রেট করা যাবে। তাহলে দেখি আমরা ইন্টিগ্রেশন সাইনটা যদি নিয়ে আসি, এখন দেখেন আমরা জানি ভগ্নাংশ আকারে যদি থাকে কোনো কিছু, তাহলে ভগ্নাংশ আকারে থাকলে কি চিন্তা করতে হয় যে নিচের ফাংশন কি ডিফারেন্সিয়েট গুলো উপরে পাওয়া যায় কিনা। এখন নিচের ফাংশনটা কি আছে, আর টু দ্য আর টু দি পাওয়ার 4। তাকে যদি ডেরিভেটিভ করি কি আসবে, 4r স্কয়ার। 4r স্কয়ার নাকি 4r কিউব, আর কিউ স্যার। বাট উপরে আছে কত, 2r। 2r। তাহলে কি সেই সূত্র খাটবে এখানে? না স্যার। কেউ দেখেন আবার এটা বললেন না যে স্যার 2r স্কয়ার দ্বারা গুণ করবো বা আবার ভাগ করে দিব, ভেরিয়েবল দ্বারা এগুলো করা যায় না। হ্যাঁ, যদি কোনো নাম্বারের কোনো শর্টেজ থাকে সেই নাম্বার দ্বারা মাল্টিপ্লাই করে সামনে আবার ভাগ করে দিতে পারবে, ঠিক আছে? তাহলে নিচের ফাংশনকে ডিফারেন্সিয়েট উপরে পাচ্ছি না আমরা, দ্যাট মিন্স আমি যে সূত্রটা জানতাম আমরা এতক্ষণ সেই সূত্রটা এখানে খাটবে না। কিন্তু সেকেন্ডের দেখেন তো এইটার কি সরাসরি একটা সূত্র আছে কিনা, ইন্টিগ্রেশন অফ 1 বাই s স্কয়ার প্লাস 1 ds এর একটা সরাসরি সূত্র আছে কিনা? জি স্যার। সাইন ইনভার্স 1। কি বলছেন? না স্যার, না স্যার, না স্যার, tan ইনভার্স 1 স্যার। tan ইনভার্স x না এটা সূত্র? জি স্যার। এটা কি সেম কিনা, জাস্ট x এর জায়গাতে কি আছে এখানে s, তাহলে এটা সূত্র আছে আমরা জানি, কিন্তু এটা তো আমরা করতে পারছি না। প্রথমটাকে করতে পারছি না, কিন্তু দ্বিতীয়টা কিন্তু সরাসরি সূত্রের মধ্যে পড়বে, তাই না? তাহলে এখন আমরা একটা কাজ করব যে প্রথম যেটা করতে পারছি না সেটাকে একটু আলাদা করে আনার চেষ্টা করব, যে আলাদা ইন্টিগ্রেশন করে দেখি কি হয়। সো আমরা ধরে নিচ্ছি যে লেট ইকুয়েশন ধরে নিচ্ছি ইকুয়েশন 1, যে লেট প্রথমটাকে tan ইনভার্স r স্কয়ার লেখা যায়। হ্যাঁ লেখা যাবে, কিন্তু এটা সরাসরি তো এখানে লিখতে পারছি না, জি স্যার। তাই না? সরাসরি কি লেখা যায়? সরাসরি আপনি বলতে পারবেন যে স্যার এভাবে লিখে ফেলছি, সরাসরি বলা যাচ্ছে না, বাট আমরা জানি রেজাল্ট ওইটাই আসবে, বিকজ এটাকে যদি আমরা ধরে নিই দিস ইজ i1, সো r টু দ্য পাওয়ার 4 প্লাস 1, দিস ইজ দ্য ইন্টিগ্রাল 1। দেখেন তো এটাকে চাইলে এভাবে রিরাইট করতে পারবো কিনা,
যে r to the power 4 means r square plus 1. Is it possible? যে r to the power 4 মানে কি r square? জি স্যার Again let z equals to r square. এই যে ব্র্যাকেটের ভিতরে যে r squareটা আছে তাকে আমরা z ধরে নিলাম। z কে ডিফারেন্সিয়েট করে কি হয়? dz আর জি স্যার 2r dr হবে কিনা? জি জি স্যার 2r dr। এখন আপনারা নিশ্চয়ই ইন্টারমিডিয়েটে মেথড অফ সাবস্টিটিউশন পড়েছেন, যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সাবস্টিটিউশন মেথডে কিভাবে অঙ্ক করতে হয়। দেখেন তো এই ভ্যালুগুলো চাইলে আমরা এখানে বসিয়ে দিতে পারবো কিনা, যে 2r dr এই জায়গাটাতে চাইলে dz বসাতে পারবো কিনা, জি স্যার জি স্যার এখানে r স্কয়ারের জায়গাতে z বসাতে পারবো কিনা, তাহলে কি হবে z স্কয়ার প্লাস 1। তাহলে আলটিমেটলি আমার i1 টা কি এটা দাঁড়াচ্ছে কিনা দেখেন, i1 ইকুয়ালস টু z বাই z স্কয়ার প্লাস 1। জি স্যার জি স্যার এটা কি দেখেন তো tan ইনভার্স z এর সূত্র কিনা, জি স্যার z বলতে কি এখানে নিশ্চয়ই r স্কয়ার। r স্কয়ার এই যে স্যার কিন্তু এটাই বলছিলেন তাই না, এটাকে করলে tan ইনভার্স r স্কয়ার হবে, এটাকে করলে। তাহলে আমরা এখন লিখতে পাচ্ছি কিনা দেখেন তো, ফ্রম 1 হ্যাঁ প্রথমটাকে ইন্টিগ্রেশন করাতে আসছে কি tan ইনভার্স r স্কয়ার প্লাস দ্বিতীয়টাকে ইন্টিগ্রেশন করলে সরাসরি সূত্র আমরা জানি tan ইনভার্স। ইনভার্স s দেখেন তো দুইটা টার্মে কি হিসেবে আসছে, ইন টার্মস অফ tan ইনভার্স। তাহলে আমরা জানি এটা কনস্ট্যান্ট আসার কথা, যেহেতু ইন্টিগ্রেশন করেছি আমরা, তাহলে সেই কনস্ট্যান্টটাও আসবে হচ্ছে ইন টার্মস অফ ইনভার্স c। যদি কনস্ট্যান্ট হয় tan ইনভার্স c টো একটা কনস্ট্যান্ট। এবং আপনারা নিশ্চয়ই এই সূত্র জানেন, দেখেন সূত্রের খেলা এখানে, অন্য কিছু না। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়ালস টু tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। জি স্যার আর এখানে যদি মাইনাস থাকে এখানে মাইনাস আর এখানে হবে প্লাস। তাহলে দেখেন রেফারেন্সের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যায় কিনা চাইলে, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এটাকে যদি আপনি x চিন্তা করেন, এটাকে যদি y চিন্তা করেন, তাহলে এরকম লেখা যাবে নিশ্চয়ই tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy। এভাবে দিলে লেখা যাবে কিনা? স্যার যাবে না হলে না বলেন, আমার সাথে একমত নাই। যাবে স্যার এখন চাইলে কি উভয় দিক থেকে আমরা tan ইনভার্স কে অ্যাভয়েড করতে পারবো কিনা, বাই হায়ারিং এ tan। যদি আমরা উভয় দিকে একটা tan দ্বারা গুণ করে দিই, তাহলে tan ইনভার্স মানে কি ভ্যানিশ হয়ে যায় না 1। জি স্যার tan ইনভার্স দেখেন আবার কেউ এটা চিন্তা করেন না যে স্যার tan ইনভার্স কাটা, এটা না কিন্তু ব্যাপারটা। উভয় দিকে tan যদি আমরা হায়ার করি তাহলে tan ইনটু tan ইনভার্স ভ্যানিশ হয়। তাহলে থাকবে কি r স্কয়ার প্লাস s ডিভাইডেড বাই 1 মাইনাস r r স্কয়ার স্কয়ার s c তাহলে এখন বলেন আপনি শুধুমাত্র কি দ্বারা ডিভাইড করবেন, এই জিনিসটা যদি শুধুমাত্র জানেন, এখানে এই জিনিসটাই নতুন তাই না, কি দ্বারা ডিভাইড করলে যে ফাংশন গুলো একটু আলাদা আলাদা হয়ে যায়। আর বাকি জিনিসগুলো কি আপনাদের আগের জানা কিনা, ইন্টিগ্রেশন, হাউ টু ইন্টিগ্রেট এ ফাংশন, এটা আগের জানা না আপনাদের? জি স্যার এখন সেগুলো আপনি না জানলে আই হ্যাভ নাথিং টু ডু। তারপর আমি চেষ্টা করছি একদম ভেঙে করা, মানে এখানে ধরে নেওয়া হচ্ছে আপনি ওই যে ক্যালকুলাস অবশ্যই, এবং আপনারা অবশ্যই জানেন হয়তো বা ক্যালকুলাস পাস করা ছাড়া এই জিনিসটা কেউ রেজিস্ট্রেশনে করতে পারবে না। যদি কেউ সাবমিট করে থাকেন আমি জানি না, যদি অ্যাপ্রুভ কেউ করে দিয়ে থাকে এটা ভুলবশত করে দিয়েছে, নিশ্চয়ই আপনাকে বলছে যে আন্ডার রিভিউ অথবা চেঞ্জ করে দিয়েছে। কারণ ক্যালকুলাসে কারো যদি পাস না থাকে সেই কোর্স নিতেই পারবে না, এটা প্রি রিকুইজিট কোর্স এটা ক্যালকুলাস। আচ্ছা তাহলে এটা গেল হচ্ছে সেপারেবল। আশা করি সেপারেবলের আবার যে কোনো অঙ্ক আসলে চেষ্টা করতে যদি করেন ভালোভাবে, বাসায় যদি প্র্যাকটিস করেন আপনারা যে কোনো অঙ্ক আসলেই পারবেন, মানে সেটুকু তো আশা করতে পারি নাকি, যদি কেউ প্র্যাকটিস করেন ভালোভাবে। জি স্যার এখন আমরা যে জিনিসটা নিয়ে একটু কথা বলতে চাই, মানে আমরা পরবর্তীতে আলোচনা করব অ্যাবাউট হোমোজেনিয়াস ইকুয়েশন। যদিও আমি আজকে কিন্তু ওই অঙ্কতে যাচ্ছি না, বাট এটা জানতে হলে যে জিনিসটা জানতে হবে সেই জিনিসটা নিয়ে একটু কথা বলবো। হোমোজেনিয়াস ইকুয়েশন পড়তে গেলে এই জিনিস সম্বন্ধে আপনাদের ধারণা থাকতেই হবে, সেই জিনিসগুলো নিয়ে একটু কথা বলবো। হোমোজেনিয়াস ইকুয়েশন, আচ্ছা আপনি এক্স এর ফাংশন বলতে আমরা কি বুঝি, কেউ কি আমাকে বলতে পারবেন এক্স এর ফাংশন জিনিসটা কি?
মানে আপনি যা বুঝেন সমস্যা নেই, যে এক্স এর ফাংশন বলতে কি বোঝায়, যে আপনি কিভাবে একটা ফাংশন দেখে বুঝেন স্যার এটা হচ্ছে এক্স এর ফাংশন, ওইটা ওয়াই ফাংশন, কিভাবে বুঝেন? এক্স তো থাকবেই স্যার। স্যার এক্স এর সাথে স্যার ডিফারেন্সিয়েবল হবে স্যার। মানে আমি যদি দেখেন তো আমার এই কথাটার সাথে একমত কিনা আপনারা, যে আমি এক্স এর ফাংশন বলতে বুঝি যে ওই ফাংশনে এক্স ছাড়া অন্য কোনো ভেরিয়েবল থাকবে না, যে এক্স এর ফাংশন বলতে ওইটাই বোঝায় যে ওই ফাংশনে এক্স ছাড়া অন্য কোনো ভেরিয়েবল থাকবে না। আমার এই কথাটার সাথে একমত কিনা আপনারা? জি স্যার। আর অন্য কোনো ভেরিয়েবল থাকলে কি সেটা আর এক্স এর ফাংশন থাকবে? জি না স্যার, থাকবে না, তখন তখন সেটা ওই ভেরিয়েবল আর এক্স দুইটা হলে ফাংশন দুইটা হয়ে যাবে, তাই না? তখন স্যার এক্স ওয়াই আচ্ছা ওকে ফাইন, তাহলে এক্স এর ফাংশনটা হচ্ছে এরকম, রাইট? যে এক্স এর ফাংশন সিন্স সে 3x স্কয়ার প্লাস 2x প্লাস 1, দিস ইজ এ ফাংশন অফ এক্স, কারণ এখানে এক্স ছাড়া অন্য কোনো ভেরিয়েবল নাই। নাই। তাহলে এখন আমি যদি বলি যে ম্যাডাম যে ওয়াই ফাংশন বলতে কি বোঝায়? ওখানে শুধু ওয়াই থাকবে ভেরিয়েবল হিসেবে। ওয়াই ছাড়া অন্য কোনো ভেরিয়েবল নাই, সে sin y প্লাস e টু দ্য পাওয়ার y প্লাস y স্কয়ার, এখানে ওয়াই ছাড়া অন্য কোনো ভেরিয়েবল কি আছে? নাই। জি না স্যার। একটু মনে রাখতে হবে, আমি কিন্তু একটা সিকোয়েন্স আগাচ্ছি, যে এক্স এর ফাংশন বলতে বোঝায় এক্স ছাড়া অন্য কোনো ভেরিয়েবল থাকবে না, ওয়াই ফাংশন বলতে বোঝায় ওয়াই ছাড়া অন্য কোনো ভেরিয়েবল থাকবে না। তাহলে এখন আমাকে বলেন তো, যদি আমরা বলি যে ওয়াই বাই এক্স এর ফাংশন বলতে কি বোঝায়? ওয়াই বাই এক্স এর ফাংশন বলতে তাহলে কি বোঝাবে? ওয়াই এর ফাংশনটাকে এক্স এর ফাংশন দিয়ে ভাগ আকারে থাকবে, মানে উপরে ওয়াই এর ভেরিয়েবল দিয়ে ফাংশন। আমরা যদি সিকোয়েন্সটাও বলি, দেখেন আপনি আমার কথাটার একটু সিকোয়েন্স ধরার চেষ্টা করেন। এক্স এর ফাংশন বলতে বোঝায় এক্স ছাড়া অন্য কোনো ভেরিয়েবল থাকবে না, ওয়াই ফাংশন বলতে বোঝায় ওয়াই ছাড়া অন্য কোনো ভেরিয়েবল থাকবে না। তাহলে ওয়াই বাই এক্স এর ফাংশন বলতে কি? ফাংশনটাতে ওয়াই এক্স দুইটাই থাকবে। এক্স ওয়াই ভেরিয়েবলটা y বাই x হবে, লেট মি এটা ছাড়া অন্য কিছু থাকবে না। ফিনিশ। জি স্যার, ইয়েস স্যার। বলছি এক্স এর ফাংশন বলতে বোঝাবে এক্স ছাড়া অন্য কোনো ভেরিয়েবল নাই, ওয়াই এর ফাংশন বলতে বোঝায় ওয়াই ছাড়া অন্য কোনো ভেরিয়েবল নাই। তাহলে ওয়াই বাই এক্স এর ফাংশন বলতে কি এটা বোঝাবে কিনা যে ওয়াই বাই এক্স ছাড়া অন্য কোনো ভেরিয়েবল থাকবে না? জি স্যার। জি স্যার। যদি আমি তিনটাকে একসাথে চিন্তা করি, যে এক্স এর ফাংশন হচ্ছে এক্স ছাড়া অন্য কেউ নাই, ওয়াই বলতে ওয়াই ছাড়া অন্য কেউ নাই, তাহলে ওয়াই বাই এক্স এর ফাংশন বলতে কি নিশ্চয়ই এটা বোঝানো উচিত যে ওয়াই বাই এক্স ছাড়া অন্য কোনো ভেরিয়েবল থাকবে না, যে ওয়াই বাই এক্সটা কি আমরা একটা সিঙ্গেল ভেরিয়েবল হিসেবে চিন্তা করছি, তাই না? একক, একটা। তাহলে কি জিনিসটা এরকম হওয়া উচিত কিনা দেখেন তো, যে সে দেখেন তো, তাহলে এটাকে কি আমরা ওয়াই বাই এক্স এর ফাংশন বলতে পারি কিনা? এখানে জি স্যার। জি স্যার। ভেরিয়েবল আছে, অন্য কোনো ভেরিয়েবল আলাদা আছে কিনা যে ওয়াই বাই এক্স ছাড়া? না স্যার। না স্যার। নাই। কিন্তু দেখেন তো যদি একটা ফাংশন এরকম হয়, সে ওয়াই বাই এক্স, এটাকে কি ওয়াই বাই এক্স এর ফাংশন বলার কোনো সুযোগ আছে? জি না স্যার। না স্যার, কারণ x একটা ভেরিয়েবল আছে। আছে স্যার। একটা এক্স আলাদা আছে, এটার জন্য কি বলা যাবে না দিস ইজ নট এ ফাংশন অফ ওয়াই বাই। ওয়াই বাই এক্স। দেখেন তো এটাকে ওয়াই বাই এক্স এর ফাংশন বলা যাবে কিনা, আমি জাস্ট একটু লিখে আপনাদের একটু ইয়া করছি আর কি, চেক করার চেষ্টা করছি। এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ওয়াই বাই এক্স, এখন তো এটাকে ওয়াই বাই এক্স এর ফাংশন বলা যাবে কিনা? যাবে। জি স্যার। এটাকে কেন যাবে? কারণ দেখেন তো এই অংশটাকে চাইলে কেউ এভাবে লিখতে পারবে কিনা? লিখতে হবে। এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মানে কি? এটাকে 1 বাই ওয়াই স্কয়ার এক্স স্কয়ার লেখা যায় কিনা বলেন তো? এই যে এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার মানে হ্যাঁ কি? স্যার, হ্যাঁ স্যার। তাই না? তো এটাকে পরে এরকম স্কয়ার দাও, তাহলে দেখেন তো ওয়াই বাই এক্স ছাড়া কি অন্য কোনো ভেরিয়েবল এখানে আছে? নাই তো। জি না স্যার। জি না। This is clearly a function of y by x. আর এই হোমোজিনিয়াস ইকুয়েশনে আমার এই ঘুরে ফিরে y by x এর ফাংশন, y by x এর ফাংশন নিয়ে আমরা কথা বলবো। যদি কোন একটা ফাংশনকে y by x এর ফাংশন আকারে লেখা যায় তাহলে এটা হোমোজিনিয়াস বলে ফেলবো। তাহলে আপনি যদি এটাই না জানেন যে হোয়াট ইজ দ্য মিনিং অফ এ ফাংশন অফ y by x, তাহলে হোমোজিনিয়াসটা আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে? সেজন্যই আমার এই কথাগুলো বলা। আচ্ছা,
তো আমরা পরবর্তী ক্লাসে হোমোজিনিয়াস ইকুয়েশন নিয়ে কথা বলবো, how to identify a homogeneous equation and how can we solve this equation. এবং প্রত্যেকটা প্রবলেমেরই আমি বলছি, প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রেই আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে প্রত্যেকটা ইকুয়েশন যে আমরা সলভ করছি স্ট্যান্ডার্ড মেথড বা গ্রুপিং মেথড, আপনাকে মনে রাখার জায়গা হচ্ছে 1 থেকে 2টা জায়গা হচ্ছে মনে রাখা। আপনি এই জায়গাটা আপনাকে প্রতিটা অঙ্কে মনে রাখতে হবে, এই মেথডের অঙ্ক করতে গেলে এই জায়গাটা আমাকে মনে রাখতেই হবে। আর বাকিগুলো তো ক্যালকুলেশন ডিপেন্ড করবে প্রবলেম টু প্রবলেম, তাই না? ইন্টিগ্রেশন, এক একটা প্রবলেমের ইন্টিগ্রেশন এক এক রকম আসতে পারে, কিন্তু মেইন মেথডটা তো এক, যে সেপারেবল কে সলভ করতে গেলে আমার এটাই করতে হবে। এরকম আমরা যখন হোমোজিনিয়াস করবো এখানেও সেম, যে হোমোজিনিয়াস ইকুয়েশনকে সলভ করতে গেলে আমাকে এই টেকনিকটাই অ্যাপ্লাই করতে হবে। হয়তোবা ফাইনাল স্টেজে যখন আমি ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশনের রেজাল্ট ডিফারেন্ট আসতে পারে, প্রসিডিউর ডিফারেন্ট হতে পারে, সেটা অন্য হিসাব, কিন্তু মেথড গুলা কিন্তু সেম। ওকে, আর আমি কিন্তু আপনাদেরকে বলছি না বুঝলে আমাকে কোশ্চেন করতে হবে। সো কোশ্চেন যদি 1-2 জন করছেন, বাকিরা কেন করছেন না কি জানি না। আর আতিক কি ক্লাসে যুক্ত হয়েছে কিনা জানি, সুজয় তো আসো, সুজয় আসো না? হ্যাঁ, উপস্থিতি বাড়তে হবে। হ্যাঁ, উপস্থিতি বাড়তে হবে। এই উপস্থিতিতে বলে দিবেন যে এগুলা মঙ্গল বই আনবে না, ঠিক আছে? সেগুলো অবশ্যই ভালো হবে না, এগুলো স্ট্রিক্টলি দেখা হবে। সো সবাইকে বলবেন ক্লাসের জন্য অ্যাটেন্ড করে। শুধু ভিডিওর আশায় থাকলে সিরিয়াসলি আমি ইয়ে করছি, শুধু ভিডিওর আশায় থাকলে আমি ভিডিও আপলোড করাই বন্ধ করে দেব। কারণ আসলে ভিডিওর জন্য তো আর ক্লাস না, আপনি ক্লাসে অ্যাটেন্ড করবেন, দেন যদি ভিডিও চায় তারাই পাবে, যারা ক্লাস করেছিল তাদের আবার ভিডিওটা দরকার। তো আমি তাদেরকে ইয়েতে পাঠাই, আমরা রেকর্ড করে নিব। হ্যাঁ আমরা রেকর্ড করে নিব যার দরকার। না, যার দরকার বলতে আমি তো সেটা, হ্যাঁ জি স্যার। এভাবে আপনি ক্লাসে আসবেন না শুধু ভিডিওর উপর নির্ভর হয়ে, এটা উচিত না একটা কোর্সে। কারণ আমি অ্যাজ পার আই নো আমার এই ক্লাসে অ্যারাউন্ড স্টুডেন্ট থাকার কথা 70 আপ, মানে মিড টার্ম যে পরীক্ষা দিয়েছিল, মানে গত সেমিস্টারের স্টুডেন্ট দিয়ে যদি বলি, মানে অ্যারাউন্ড 70 আপ স্টুডেন্ট কোর্সটা করছে। 70 আপের মধ্যে 60 তো অ্যাটেন্ড থাকা উচিত, বা মধ্যে স্যার 50 হয়েছিল স্যার, এখন আবার কম নাই। তো বুঝতে পারছেন, এই যে আমার, আপনি তো বলছেন 50, আমার এখানে দেখাচ্ছে কতজন জানেন অ্যাটেন্ডেন্স? এই অ্যাটেন্ডেন্স দেখাচ্ছে 62 অ্যাটেন্ডেন্স। ক্যান ইউ ইমাজিন? ওরা ভাবছে কি যে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে এলো, সাথে ধরতে পারবে না। আর আমি বলছি আমরা যদি বিডি রানের ইউজ করছি, আমাদের এখানে সব শো করে, শুধু অ্যাটেন্ডেন্সের চ্যাট বক্স দেখে তো আমি করবো না শুধুমাত্র, সেটা না, অবশ্যই না। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমরা 47 ব্যাচের স্টুডেন্ট, তো অ্যাটেন্ডেন্সের সিস্টেমটা আসলে কিভাবে দেব স্যার? অ্যাটেন্ডেন্সটা যদি একটু বলতেন। তার মানে আপনি এখনো দেন নাই। এটা হচ্ছে আপনার যে এখানে চ্যাটের একটা অপশন আছে না, প্রাইভেটলি চ্যাট, জি স্যার। আপনি এভরিওয়ান অথবা আমাকে প্রাইভেটলিও দিতে পারেন। ওকে স্যার। ঠিক আছে, সেখান থেকে চলে আসবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকি, পরের ক্লাসে দেখাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।